নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের জন্য এনেছি আরেকটি ভৌতিক গল্প। আজকের গল্প হলিডে হোম। হায়ার সেকেন্ডারির পরীক্ষা শেষ, শরীর মন হালকা হয়ে গেছে, কিন্তু বাড়িতে আর মন টিকছে না। রজত, শুভ্র দুজনে এক পাড়ার ছেলে, খুব বন্ধুত্ব ওদের। বিকেলবেলা মাঠে খেলতে গিয়ে রজত বলল, শুভ্র, পুরী যাবি 3-4 দিনের জন্য? পুরী? তা হঠাৎ পুরী কেন? জিজ্ঞেস করলো শুভ্র। তুই তো জানিস আমার বাবা স্টেট ব্যাংকে আছে। বাবার হাতে অনেক হলিডে হোম আছে, বিভিন্ন ব্যাংকের কোম্পানির হলিডে হোম। বাবাকে বলেছিলুম কোথাও যেতে ইচ্ছে করছে। বাবা বলল, পুরী যাও, যদি ছোট একটা কটেজ বুক করে দিতে পারি, সেটাও অন্য একটা ব্যাংকের। তবে ওখানকার যিনি কেয়ারটেকার, বৃদ্ধ রামেশ্বর বাবু, আমার খুব পরিচিত। প্রায় কলকাতায় আসেন আমার কাছে। ওকে বলে তোমাদের একটা ব্যবস্থা করে দিতে পারি, আর উনি থাকলে আমার কোনো আপত্তি নেই তোমাকে একা ছেড়ে দিতে। হাসলো শুভ্র। তোর বাবা এখনো তোকে আগলে আগলে রাখতে চায়? ঠিক আছে, আমি রাজি। কবে যাবি ঠিক করে টিকিট কেটে ফেল। 2-4 দিনের মধ্যেই পুরী এক্সপ্রেসে। সারা রাত ঘুমিয়ে ওরা পৌঁছে গেল সকালে পুরী। কটেজ খুঁজে পেতে দেরি লাগলো না। রামেশ্বর বাবু ওদের জন্য অপেক্ষাই করছিল। ওরা আসতেই একটা ঘর খুলে দিলেন। ডাবল বেডরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, ওদের খুব পছন্দ হলো। ওরা লাগেজ রেখে বলল, দাদু, আমরা চান টান করে আজকে বাইরে খেয়ে ফিরব। আপনি বরং আমাদের ঘরের চাবিটা আপনার কাছেই রাখুন, আমরা কোথাও হারিয়ে ফেলব। তা তোমরা ফিরবে কখন? শুভ আর রজত একটু ভেবে বলল, খাওয়া দাওয়া করে একবার আসবো, তারপর আবার বেরোবো। রাত্রিরের খাওয়াটা বাড়িতে করবে তো? শুভ্র বলল, এখানে রাঁধবে কে দাদু? রামেশ্বরবাবু হেসে বললেন, আমাকে যে রেঁধে দেয় একটা মেয়ে আছে, তাকেই বলবো। কি খাবে বলো, ভাত না রুটি, মাছ না মাংস? রজত হেসে বলল, বাবা দাদু, তোমার তো মেনু কার্ড নিয়ে বসেছো দেখছি। রামেশ্বরবাবু হাসলেন। রজত বললেন, তাহলে আমাদের জন্য রুটি আর মুরগি রাখবেন, অসুবিধে হবে না তো করতে? দাদুর সঙ্গে আবার লৌকিকতা করা কেন ভাই? যাও, দেরি করো না, তোমরা সমুদ্রে যাও। কিন্তু দেখো ভাই, গোয়ার তুমি করে এগিয়ে যেও না, সমুদ্রের শক্তি তো জানোই। আরে দাদু, ভয় করবেন না, আমরা দুজনেই সাঁতার জানি না, আমাদের প্রাণের ভয়ও আছে। কি বলো, তাই না? শুভ্র রজতের দিকে তাকিয়ে বলে, ঠিক বলেছিস, চলি দাদু। রামেশ্বরবাবু ঘরের দরজাটা ঠিক পাশেই দাঁড়িয়ে রইলেন। ওরা চলে যেতে তিনি দরজা বন্ধ করে দিলেন। রাত্রিতে খেতে বসে রজত বলল, আচ্ছা দাদু, সুনামির সময় এখানে কিছু হয়নি? রামেশ্বরবাবু কপালে হাত ঠেকিয়ে জগন্নাথের উদ্দেশ্যে প্রণাম করে বললেন, শোনো বাবা, এ হলো জগন্নাথের দেশ, এখানে কখনো কিছু হয়নি, হবেও না। কেননা তোমাদের মনে নেই কবছর আগে ভুবনেশ্বরের সেই প্রচণ্ড ঘূর্ণিঝড় টর্নেডোর কথা? আশেপাশের গ্রাম শহর তছনছ হয়ে গেছে। পুরীতেও ঝড়ের আছড়ে পড়েছে, কিন্তু কোথাও কোনো ক্ষয়ক্ষতি তেমন হয়নি। তা তোমরা জগন্নাথ দর্শন করেছ তো? হ্যাঁ দাদু, বিকেলে গিয়ে দেখি রাজা তার পরিবার নিয়ে এসেছেন। গাড়ি থেকে নামলেন, সারা মন্দির ভিড়ে ভিড় তাকে দেখবার জন্য। রামেশ্বরবাবু একটু ভেবে নিয়ে বললেন, রানীমার বোধহয় কোনো মানত ছিল, কিন্তু তোমাদের একটা কথা বলা হয়নি বাবা। আজ তোমরা তো মন্দিরে ছিলে সন্ধেবেলা,
কিন্তু কাল যদি সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে বসো তাহলে বেশি রাত করবে না। সমুদ্রের ধারে বেশি রাত অবধি থেকো না। কেন দাদু? ওদের দুজনেরই কৌতূহল হয়। রামেশ্বরবাবু একটু চুপ করে থেকে উঠে দাঁড়ালেন। তারপর যেতে যেতে বললেন, তোমরা জোয়ান ছেলে, কলকাতার ছেলে, তোমাদের কি বলবো বাবা, সমুদ্রের ধারে কত কি যে হয় তা কি কাগজে পড়ো না? পরের দিন সন্ধ্যের বেলা সমুদ্রের ধারে বসে ঝালমুড়ি খেতে খেতে রজত বলল, হ্যাঁ রে, চাঁদ দেখতে পাচ্ছি না কেন বলতো? বোধ হয় অমাবস্যা। দাদু কিন্তু বলেছিল বেশি রাত অবধি না থাকতে। ছাড়তো বুড়োর কথা, ওদের সবেতেই ভয়। হাজার হাজার মানুষ সি বিচে ঘুরে বেড়াচ্ছে, আসলে বুড়োদের সবেতেই আতঙ্ক। আর ওপরে বাবা আবার বলে রেখে দিয়েছে আমাদের যেন আগলে আগলে রাখে, তাই আরো ভয়। হঠাৎ ওরা লক্ষ্য করলো একজন ময়লা ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক, চুল উস্কো খুস্কো, পুরনো শুকনো চেহারা, চোখে কালি, তাদের পাশে দাঁড়িয়ে বলে উঠল, বুড়োদের তোমরা আজকালকার ছোকরারা মোটেই মান দাও না বাবা, এটা বড় দুঃখের। শুভ্র অবাক হয়ে বলল, আপনি? আমার নাম হলো রসময় হালদার। বেড়াতে এসেছেন? প্রশ্ন করল রজত। ভদ্রলোক বললেন, এছাড়া আমার আর একটা কাজও আছে, সারাক্ষণ শুধু বেরিয়েই বেড়াচ্ছি, কিন্তু যার জন্য ঘুরছি তাকে খুঁজে পাচ্ছি না। কাকে খুঁজছেন আপনি? রতনের প্রশ্নের উত্তর দেওয়ার আগেই রসময়বাবু দূরে কাউকে দেখে চেঁচিয়ে উঠলেন, শ্যামল, অনুপ! রজত আর শুভ্র ফিরে দেখল রসময়বাবু কাকে ডাকছেন বুঝতে পারল না, কিন্তু মুখ ফিরিয়েও আর রসময়বাবুকে দেখতে পেল না। এরা অবাক, একজন ভদ্রলোক এত তাড়াতাড়ি চলতে পারেন, বিশেষ করে এই বয়সে। শুভ্র বলল, কোনো চেনা লোককে দেখেছে বোধ হয়, কিন্তু কেমন যেন অদ্ভুত ধরনের, যাওয়ার সময় যাচ্ছিও বলে গেল না। হয়তো ওদের ধরবেন বলে তাড়াতাড়ি চলে গেছে, বলল রজত। হবে, এখন চল ঘরে গিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নি, কাল কোণারক ট্যুরটা ম্যানেজ করতে হবে। পরের দিন ওরা কোণারক সূর্য মন্দিরের অপূর্ব কারুকার্য দেখল। একজন গাইড ছিল, বলল, শ্রীকৃষ্ণের ছেলে শাম্বর কুষ্ঠ রোগ হয়েছিল, এখানে এসে তপস্যা করেন, তার রোগ সেরে যায়। তখন কোণারকের নাম ছিল মৈত্রেয়ারণ্য, চন্দ্রভাগার তীরে। সে তো 5000 বছর আগের কথা। 12 বছর ধরে তপস্যা করবার পর সূর্যদেব শাম্বকে বর দেয়। রোগ সারাবার পর শাম্ব একটি মন্দির তৈরি করে সূর্যদেবকে প্রতিষ্ঠা করেন। ইতিহাস বলে বর্তমান মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা নরসিংহদেব। পুরো মন্দিরটা যেন একটি রথ, এর 24টি চাকা, 7টি ঘোড়া, চাকায় 8টি করে স্পোক। এই 8টি স্পোক যেন 8 প্রহরের প্রতীক, আর 24টি চাকা হলো 12 মাসের 24টি পক্ষ। শোনা যায় মন্দিরের ওপর কুম্ভ পাথর নামে একটি চুম্বক ছিল। ওই পাথরের আকর্ষণ এতই যে জাহাজের গতিপথ পরিবর্তন হয়ে যেত, আবার অনেক সময় জাহাজের যন্ত্র বিকল হয়ে পড়ত। সেটা আজ আর নেই। এখন সূর্যদেব প্রথম উঠলেই তার আলো এসে পড়ত মন্দিরের ভেতর, সূর্যদেবের মুখে কোণাকুণিভাবে। তাই তার নাম দেওয়া হয়েছিল কোণ প্লাস অর্ক ইজুকাল টু কোণারক। পুরনো মন্দিরের বালি এবং ধ্বংসস্তূপের নিচে চলে গেছে। 1904 সালে ধ্বংসস্তূপ পরিষ্কার করে সেই ভাঙা অবস্থায় তাকে বেরও করা হয়েছে। মন ভরে গেল ওদের। ইতিহাস পড়া আর ইতিহাসকে প্রত্যক্ষ করা, দুয়ের মধ্যে কত তফাৎ তা তারা বুঝতে পারল। কোণারক থেকে ফিরে সমুদ্রের ধারে বসে ওরা সেই আলোচনাই করছিল।
এমন সময় হঠাৎ উপস্থিত রসময় বাবু। বাবারা, সময় করে কোনারা ঘুরে এলে। চমকে উঠল ওরা। বলল, আপনি কি করে জানলেন? সমুদ্রের ধার দিয়েই তো মেরিন ড্রাইভের রাস্তা, দেখলুম তো তোমাদের যেতে। সারাদিন সমুদ্রের ধারেই বসে ঘুরে বেড়ান বুঝি? ঠিক ধরেছ, বললেন রসময় বাবু। আপনি কি কলকাতার লোক? না, বর্ধমান। এখানে কতদিন এসেছেন? তা বহুদিন আছি। আর কতদিন থাকবেন? রজতের কথার উত্তর দিতে দিতে রসময়বাবু চোখ ফিরেছিল এদিক ওদিক। বললেন, থাকতে তো হবেই। পরক্ষণেই সেই দিনের মতো কাকে দেখে চেঁচিয়ে উঠলেন, শ্যামল, অনুপ, শোন শোন শোন। বাতাসের আগে ছুটে গেলেন রসময়বাবু শ্যামল আর অনুপের উদ্দেশ্যে। এরা কে বলতো? প্রশ্ন করল রজত। কেউ হবে হয়তো। এত খোঁজাখুঁজির কি আছে জানি না, একসঙ্গে থাকলেই তো হয়। বুঝি না বাবা, চল, ক্লান্ত হয়ে লাগছে, ঘরে যাই। শুভ্র বলল, কাল সবকিছু দেখে নিতে হবে, পরশু তো বিকেলেই ট্রেন। পরদিন ভোর 6:30টার সময় ওরা কন্ডাক্টেড ট্যুরে টিকিট কেটে বসে পড়ল। সারাদিন ধরে খণ্ডগিরি, উদয়গিরি, সাক্ষীগোপাল ঘুরে তারা রাত্রি প্রায় 7টায় পুরীতে ফিরে এলো। ক্লান্ত দেহটা সি বিচে এনে ফেলতেই সমুদ্রের হাওয়ার সঙ্গে সঙ্গে চাঙ্গাও হয়ে উঠল তারা। আবার ঠিক সেই মুহূর্তেই রসময়বাবু এসে দাঁড়ালেন ওদের সামনে। বললেন, উদয়গিরি খণ্ডগিরি ঘুরে এলে? এরা কথার উত্তর দিতে পারল না। লোকটা ওদের ফলো করছে, কি মতলব কে জানে। রসময়বাবু বলে উঠলেন, না না বাবা, আমার কোনো মতলব নেই। আসলে কি জানো, বছর 5 আগে আমার ছেলে শ্যামল হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে পুরীতে বেড়াতে আসে। সঙ্গে আমারই শালার ছেলে অনুপ, দুজনেই খুব বন্ধু। আমি ওদের থাকার ব্যবস্থা করে দিলুম। আর কোনো ভয় ছিল না, কারণ ওরা দুজনেই ছিল সাঁতারে চ্যাম্পিয়ন। কিন্তু তারপর যে তাদের কি হলো, তারা কোথায় জানি হারিয়ে গেল। হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোতে দেখা গেল দুজনেই ব্যাক পেয়েছে। আমার মনে হয় সেটা ওরা বুঝতে পেরেছিল, তাই পালিয়ে বেড়াচ্ছে। তবে পালিয়ে যাবে কোথায়? আমি ওদের ঠিক খুঁজে বের করব। ওরা এই পুরীতেই কোথাও লুকিয়ে আছে। বাবা, তোমাদের দুজনকে দেখে আমার শ্যামল আর অনুপের কথা মনে হয়। ওরা দেখতে আর বয়সে ঠিক তোমাদের মতোই ছিল, তাই বারবার তোমাদের কাছে ছুটে আসি। আমি সমুদ্র খুঁজেছি। আচমকা প্রশ্ন করল রজত, ডুবুরি লাগিয়ে? না না, আমি নিজেই। আমার তো সর্বত্র অবাধ গতি। তার মানে? রজত আর শুভ একসঙ্গে প্রশ্ন করে উঠল। কিন্তু কোথায় কে? রাত্রিতে খেতে বসে রামেশ্বরবাবু ওদের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে তোমাদের? এত চুপচাপ কেন? শুভ্র বলে ওঠে, জানেন দাদু, আজ একটা অদ্ভুত ঘটনা। পুরোটা বলতে হলো না। রামেশ্বরবাবু বললেন, রসময় হালদার? দুই বন্ধু আবার চমকালো। আপনি কি করে জানলেন দাদু? রামেশ্বরবাবু বললেন, শোনো তাহলে। কপালে হাত ঠেকিয়ে কাকে প্রণাম জানালেন উনি। তারপর বলতে লাগলেন, বছর 5 আগে শ্যামল আর অনুপ বলে দুটি ছেলে বর্ধমান থেকে এলো এই কটেজে। শ্যামলের বাবা ছিলেন বর্ধমান স্টেট ব্যাংকের ম্যানেজার। আমার কাছেই খেত, কিন্তু তোমাদের মতো এত বিনীত ছিল না। দুজনেই ছিল উদ্ধত। আমি সবাইকে যেমন বলি, ওদেরও বলেছিলুম, সমুদ্রের সঙ্গে শক্তি পরীক্ষা করতে যেও না। ওদের উত্তরে ওরা আমাকে বলেছিল, বেশি জ্ঞান দিতে আসবেন না দাদু, আমরা দুজনেই সাঁতারে চ্যাম্পিয়ন, বুঝলেন? বুঝেছিলুম এরা বিপদে পড়বে। ঠিক করলুম পরের দিনই আমি রসময় বাবুকে ফোন করে জানিয়ে দেবো, কোনো দায়িত্ব নেব না। কিন্তু
সেদিনই ঘটল ঘটনা। জোয়ারের সময় সমুদ্রে পূর্ণিমার ভরা কোটাল, উত্তাল সমুদ্র। প্রত্যক্ষদর্শীরা বলে অনেকে বারণ করা সত্ত্বেও দুটো ছেলে এগিয়ে যাচ্ছিল। তারপর আর ওদের দেখতে পাওয়া যায়নি। রসময়বাবু পাগলের মতো ছুটে আসলেন। 7-8 দিন ধরে চলল জাল টানা, খোঁজাখুঁজি। আমার এই বাড়িতেই উঠেছিলেন রসময়বাবু। কেমন যেন পাগলের মতো হয়ে গিয়েছিলেন। বাড়িতে স্ত্রী অসুস্থ বলে কাউকে না জানিয়েই এসেছিলেন খবরটা পেয়ে, কিন্তু তারও আর ফেরা হলো না। একদিন সমুদ্রের ধারে তার প্রাণহীন দেহটা পাওয়া গেল। খবর পেয়ে ছুটে গেলুম, ওনার বাড়ির লোকেদেরও খবর দিলুম, কিন্তু রসময়বাবুর আত্মা ঘুরে বেড়াচ্ছে আজও। খুঁজে চলেছে শ্যামল আর অনুপদের। এ বাড়িতে যতবার তোমাদের মতন ছেলেরা আসেন তিনি ততবার তাদের দেখা দিয়েছেন। ওই জন্যই বলেছিলুম বাবা, বেশি রাত অবধি সি বিচে থেকো না। উনি সব সময় তোমাদের কি করছো না করছো তার লক্ষ্য রাখছেন। তোমাদের ভেতর যে তিনি তার ছেলের অস্তিত্ব খুঁজে পান, কিন্তু তাকে পেতে পায় না, তাই অতৃপ্তির জ্বালা নিয়ে আবার ফিরে যান। সারা রাত ঘুমোতে পারল না দুই বন্ধু। একবিংশ শতাব্দীতে নিজের চোখে না দেখলে তারা বিশ্বাস করত না এমন ঘটনাও ঘটতে পারে। মনটা খুব ভারাক্রান্ত ওদের। ঠিক বেরোবার সময় রজত হঠাৎ কারো উদ্দেশ্যে বলে ওঠে, আমরা যাচ্ছি। জগন্নাথ দেবের কাছে কামনা করি তোমার আত্মা শান্তি পাক। কোথা থেকে একটা ফুল উড়ে এসে তাদের কাছে পড়ল। শুভ্র আবার অলক্ষ্যে সেটা মাথায় তুলে ঠেকালো, বলল, তোমার আশীর্বাদ মাথা পেতে নিলুম। শেষ হলো আজকের গল্প। নমস্কার।